সাধারণ গণিত দেখো অর্ধ বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্টেপস দেখো এবং প্রশ্নগুলো অনুসরণ করো। একটি সুষম পঞ্চভুজের আজকের প্রশ্ন হচ্ছে, ধরো একটি সুষম পঞ্চভুজের দেখো একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এর ক্ষেত্রফল নির্ণয় করো। অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখো প্রশ্নটি হলো, বাস এখানে প্রশ্নটি হলো যে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা তো জানি যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা জানি। যেমন হচ্ছে আমরা জানি ধরি বা মনে করি যে সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য ধরলাম যে এ সমান সমান 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা জানি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বাহু n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল বহুভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে তোমার যে n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। সূত্রটি n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। তাহলে আমরা যদি এখানে 5 সংখ্যক অর্থাৎ পঞ্চভুজে 5 সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে আমরা লিখতে পারি যে
এখানে n হলো তোমার বাহুর সংখ্যা। বাহুর সংখ্যা হচ্ছে কত, যেহেতু বহুভুজের এটা পঞ্চম ভুজ, তাহলে 5 হবে n এর সংখ্যা। এর মান 4, আর কট এখানে হচ্ছে তোমার 100, n এর মান হচ্ছে তোমার 5, আর n বা 180 ভাগ দিলে হয়, দেখো 4 4 এখানে 16, কাটাকাটি করলে যায় 4 4 16, এখানে হচ্ছে কট 5 দা কাটলে 3 5 15, 4 3 5 6 30, 36 বা 4 5 20, এখানে কট 36 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কট 36 ডিগ্রি মান 1.3720, 20 গুণন 1.37, বা আমরা লিখতে পারি দেখো 1.376, 376 আমরা লিখতে পারি ক্যালকুলেটর চাপে। 20 কট 36 ডিগ্রি আমরা লিখতে পারি 27.528 এত বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে নির্ণয় অর্থাৎ সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে আমরা এখানে অঙ্কটি করতে পেরেছি। দেখো যে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য, পঞ্চভুজ বলতে আমরা বুঝি, যেমন তুমি মনে করো যে 1 2 3 4 মনে করো এইরকম বাহু, প্রত্যেকটি 1 2 3 4 5, এটি ষষ্ঠভুজ হয়ে গেল। তাহলে 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ হলে সেটিকে বলা হয় ষষ্ঠভুজ, 3টি দ্বারা ত্রিভুজ, 4টি দ্বারা চতুর্ভুজ, 5 বাহু দ্বারা এরকম সীমাবদ্ধ ক্ষেত্র হলে হবে এর নাম হবে পঞ্চভুজ। তাহলে আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল সূত্র আমরা জানি যে n²/4 cot 180/n। এখানে তোমার তথ্য মতে হচ্ছে যে nটা হচ্ছে যে বাহুর সংখ্যা। পঞ্চভুজ হলে n এর মান হবে 5, যেমন পঞ্চভুজ, তাহলে n এর মান হবে 5, n হলো বাহুর সংখ্যা, আর a হচ্ছে এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, মানে একটা বাহুর দৈর্ঘ্য কত, এখানে 4 সেন্টিমিটার। পরীক্ষা যেভাবে আসুক, যদি বলা হয় যে একটি বাহুর দৈর্ঘ্য যদি 5 6 যাই বলা হোক, তো তুমি বাহুর সংখ্যা যদি ষষ্ঠ ভুজ হয় তাহলে n এর মান 6 বসাবে, সপ্তম ভুজ হলে n এর মান 7 বসাবে, অষ্টম ভুজ হলে n এর মান 8 বসাবে। আমি আগেই বলেছি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার সূত্র n²/4 cot 180/n। তাহলে আমরা n এর মান, যেহেতু পঞ্চভুজ, তাহলে n এর মান আমরা এখানে বসিয়েছি তোমার 5, আর প্রতি বাহুর দৈর্ঘ্য হলো এর উপরে যেহেতু বর্গ, তাহলে 4 সেন্টিমিটার প্রতি বাহুর দৈর্ঘ্য, তাহলে কোণ স্কয়ার 4 4 16, কাটলে 4 দ্বারা 4, আর এখানে 80, 180 রে 5 দ্বারা ভাগ করলে 36 কটের মান হচ্ছে আমরা ক্যালকুলেটর চেপে পেয়েছি, দেখো 20 গুণন 1.736। যেহেতু এখানে আরেকটি কথা আছে যে cot 36 ডিগ্রির মান কিন্তু আমরা ক্যালকুলেটর থেকে
পেয়েছি। ক্যালকুলেটর থেকে কিভাবে পেয়েছি সেটা হচ্ছে তোমার যে cot 36° আমরা 10 কিন্তু মান ক্যালকুলেটরের বাটনের উপরে দেওয়া আছে, কিন্তু কটের মান নেই। আমরা 10 এর মান বের করে সেটাকে ইনভার্স করেছি, তখন 1.376 এবং বিশের সাথে গুণ করে 27.528 এত বর্গ সেন্টিমিটার পেয়েছি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ, এবং আমি যাব অন্য আরেকটি অঙ্কের সমাধানের জন্য। এটি আশা করি যে তোমরা সবাই বুঝতে পেরেছ। অঙ্কটি একটু কঠিন হলেও এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি আরেকটি অঙ্কে। তাহলে চলো আমরা অন্য আরেকটি অঙ্কের সমাধানে যাই। এটি ছিল তোমার 3 নম্বরের মনে করে প্রশ্নে। এখন আমরা এটিকে মুছে নেই। দেখো অন্য আরেকটি প্রশ্নে আমরা যাই। এইখানে তুমি দেখো আরেকটি প্রশ্ন হচ্ছে যে এখানে তোমার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো এখানে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। দ্বিগুণ এর ক্ষেত্রফল 512 বর্গ সেন্টিমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। তাহলে তোমরা একটু ডাকটি লক্ষ্য করো, পরিসীমা নির্ণয় করো। আশা করি যে তোমরা ডাকটি একটু লক্ষ্য করো, তারপরে আমি এখানে সমাধান দিচ্ছি। দেখো একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, বিস্তার মানে হচ্ছে তোমার প্রস্থ। তাহলে আয়তাকার ক্ষেত্রের তোমার প্রস্থ প্রস্থ বা বিস্তার ধরে নেও x সেন্টিমিটার ধরে নিলাম, এবং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ। তাহলে বিস্তার যদি x হয় দৈর্ঘ্য হবে 2x। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ধরলাম যে একটি আয়তাকার ক্ষেত্র, এরকম যে আয়তাকার যদি এই ক্ষেত্রটির দেখো দৈর্ঘ্য যদি x বা বিস্তার x হলে আর এর ডবল হচ্ছে দৈর্ঘ্য হবে দ্বিগুণ। তাহলে দ্বিগুণ হলে এই আয়তাকার ক্ষেত্রের চতুর্দিকে তোমার কি করতে হবে, পরিসীমা। তার মানে হলো আয়তাকার ক্ষেত্রের চতুর্দিকে বের বা বাড়ির বাউন্ডারি তোমার নির্ণয় করতে হবে। চতুর্দিকের দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে তোমার আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা চলো কি করি, যেহেতু একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে, আর আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে আমরা ধরি অতএব আয়তাকার ক্ষেত্রের দেখো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ বা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা বা বিস্তার আমরা লিখতে পারি। দৈর্ঘ্য যদি 2x হয় দেখো আর প্রস্থ হচ্ছে তোমার x, তাহলে এই দুটো যদি তুমি গুণ দাও কি হয় দেখো x স্কয়ার এত বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছো যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে তোমার x আর 2x আর প্রস্থ বা বিস্তার হচ্ছে x, গুণ করলে x আর x এ x স্কয়ার বর্গ সেন্টিমিটার। যেহেতু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আবার 512 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা সেটা লিখতে পারি। দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো যে এখানে তুমি লিখতে পারো 512 বা x স্কয়ার সমান 512 বাই 2 256 বা আমরা লিখতে পারি x স্কয়ার। অথবা আমরা লিখতে পারি যে √256 সমান হচ্ছে তোমার 16। এখানে আমরা x এর মান অর্থাৎ আয়তাকার ক্ষেত্রে প্রস্থ বা বিস্তার পেয়েছি 16 সেন্টিমিটার। এখন আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যাব তোমার যে এখানে আমরা যাই, তাহলে চলো আমরা যাব এখন উপরে। তাহলে আমরা এটি একটু মুছে নিতে পারি। দেখো এবার আমরা যাব যে এখানে বলা হচ্ছে যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে। অতএব চলো সুতরাং আয়তাকার ক্ষেত্রের দেখো পরিসীমার সূত্র, পরিসীমা সমান হচ্ছে তোমার লেখা যায় যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দেখো প্রস্থ বা বিস্তার আমরা লিখতে পারি এত সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি দেখো দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছিলাম 2x আর প্রস্থ হলো x, তাহলে এত সেন্টিমিটার। আমরা একটা কাজ করতে পারি 2x আর x 3x। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে 3 দুগুণে 6x। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 6x। তাহলে আমি গুণ করে x এর মান আমরা যেহেতু পেয়েছি 16, তাহলে বসিয়ে দেব 579 696 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো যে আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা বা চতুর্দিকের ব্যয় পেয়েছি 96 সেন্টিমিটার। আমরা জানি দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের দুটি দৈর্ঘ্য থাকবে এবং দুটি প্রস্থ। কাজে আমরা 2 দ্বারা গুণ করেছি, দুটি দৈর্ঘ্য দুটি প্রস্থ গুণ করলে 6x। x এর মান আমরা বসিয়ে দিয়েছি 96 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যদি যাই আরেকটি অঙ্কের সমাধানে, তাহলে তোমরা দেখো পরবর্তী অঙ্কটি। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এখন আমরা যাব অন্য আরেকটি অঙ্কের সমাধানে। তাহলে চলো আমরা এটি মুছে নেই। এইখান থেকে আমরা এটি মুছে নিলাম। তাহলে অন্য অঙ্কটি হচ্ছে তোমার
ঢ নম্বরে যে থাকবে প্রশ্নে দেখো আমরা সেটি কিন্তু 52, 47, 60, 52, 47, 60, এরপরে হচ্ছে 59, 55, 52, 59, 55, 52, এরপরে হচ্ছে 53, 56, 61, 53, 56, 61, 70, 45, 61, 70, 45 এর গড় নির্ণয় করো। এর গড় নির্ণয় করো। তাহলে আমরা জানি নির্ণয় গড়, গড় হচ্ছে যে নির্ণয় গড় সমান আমরা লিখতে পারি যে রাশি সমষ্টি, রাশি সমষ্টি বাই রাশি সংখ্যা, বাই রাশির সংখ্যা। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে রাশির সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে রাশির সংখ্যা হলো তোমার 11 আর রাশি সমষ্টি তোমরা এই সংখ্যাগুলো সবটি যোগ করে ফেলো, তাহলে তোমরা এর সংক্ষিপ্তভাবে গড়ের নির্ণয় করতে পারবে। যেমন 52, 47 আমরা যদি লিখি 52 যোগ 47 যোগ 60 যোগ 59, 9, 5, 9 যোগ 55 যোগ 52, আবারই যোগ হচ্ছে 53 যোগ এরপরে দেও 56 যোগ 56 পরে 61 যোগ 70 যোগ হচ্ছে 45। এই হলো মোট 610। তাহলে 610 কে আমরা যদি ভাগ দিই 11 দ্বারা, 610 ভাগ হচ্ছে তোমার 11, তাহলে আমি পাচ্ছি 55.45, 55.45 এত প্রায় গড়ের অবস্থা প্রায় 55.45 প্রায়। অতএব যদি এলোমেলো তথ্যের ক্ষেত্রে এরকম গড় নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। যেমন রাশি সমষ্টি, রাশি বলতে দৈনন্দিন জীবনে যে কোনো সংখ্যাকে পরিমাপ করা যায় তাদের রাশি, তাই 52, 47 এরপরে হচ্ছে 60, 59, 55, 52, 53, 56, 61, 70, 45। তাহলে আমরা সেই সংখ্যাগুলোর সমষ্টি যোগ করেছি। রাশি সমষ্টি বাই হচ্ছে বা সংখ্যাগুলোর সমষ্টি বাই হচ্ছে রাশির সংখ্যা 55 আমরা পেলাম 45। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে পরবর্তী প্রশ্নটি হচ্ছে ঢ নম্বরের অঙ্ক, তোমরা সেটি কিন্তু দেখতে পারো। দেখো এইখানে হচ্ছে ঢ নম্বরের অঙ্কটি তোমরা একটু দেখে নাও যে এইখানে ঢ নম্বরে বলা হচ্ছে যে এক কেন্দ্রীয় প্রবণতার সূচকগুলো লিখো। কেন্দ্রীয় প্রবণতার সূচক গুলো লিখো। কেন্দ্রীয় প্রবণতার সূচকগুলো লিখো। এখানে প্রশ্নটি হলো তোমার যে কেন্দ্রীয় প্রবণতা সূচকগুলি লেখো। কেন্দ্রীয় প্রবণতা বলতে আমরা বুঝি যে
তত্ত্ব বা উপাত্ত সমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার ঘটনাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এবং এই কেন্দ্রীয় প্রবণতার সূচক সমূহ হচ্ছে যে গড়, মধ্যক, প্রচুরক। গড়, মধ্যক, প্রচুরক হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার সূচক। সুতরাং কেন্দ্রীয় উত্তর হচ্ছে তোমার যে কেন্দ্রীয় প্রবণতার সূচক সমূহ হচ্ছে, দেখো সূচক গুলো হলো, 1 নম্বরে হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রবণতার সূচক গুলো হলো, দেখো এখানে আমরা লিখতে পারি 1 গড়, 2 হচ্ছে মধ্যক, 3 হচ্ছে তোমার প্রচুরক, এই হলো তোমার কেন্দ্রীয় প্রবণতার সূচকগুলো। লিখতে তুমি এটাকে গড় অথবা গাণিতিক গড় লিখতে পারো, গাণিতিক গড় লিখতে পারো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি কিন্তু আমরা আজকে এখানে সমাধান করছি। তোমরা দেখো যে কেন্দ্রীয় প্রবণতার সূচকগুলো হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক। কারণ হচ্ছে কোনটা তথ্য উপাত্ত সবসময় কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হয়। এই পুঞ্জীভূত হওয়ার ঘটনাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতার সূচক সমূহ আজকে আমি এখানে তুলে ধরলাম। এখন তোমরা যাবা, চলো যাই, এখন হচ্ছে যে বর্ণনা সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। প্রশ্নটা হলো, শেষ প্রশ্ন হচ্ছে, ধরো মূর্ধন্যতে আছে যে বর্ণনা সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। বর্ণনা সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো, বর্ণনা সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। এই ছিল শেষ প্রশ্ন। তাহলে দেখো বর্ণনা সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। অতএব মধ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি, মধ্যক ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস FC গুণন H/Fm। এই হলো তোমার মধ্যক নির্ণয়ের সূত্র, আমরা সবাই জানি। এখানে বর্ণনা হচ্ছে প্রতীকের বর্ণনা বা অর্থ। বর্ণনা প্রতীক। এখানে দেখো L ইকুয়াল হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা, শ্রেণীর নিম্ন সীমা। এগুলো কিন্তু পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট। এবং n সমান হচ্ছে গণসংখ্যার অর্ধেক, n/2 সমান হলো যে মোট গণসংখ্যার মোট গণসংখ্যার অর্ধেক। তাহলে আশা করি যে n হচ্ছে মোট গণসংখ্যার অর্ধেক, আর FC হলো সমান ক্রমযোজিত গণসংখ্যা। FC হচ্ছে ক্রমযোজিত মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এখানে FC মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত
মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এইচ সমান হচ্ছে শ্রেণী ব্যবধান বা ব্যক্তি, শ্রেণী ব্যক্তি। আর এফ এম মধ্যক শ্রেণীর তোমার এফ এম সমান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। আজকে আমি মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখলাম এবং এখানে এই সূত্রের বর্ণনা হচ্ছে এন হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ লোয়ার লিমিট, আর n/2 হচ্ছে n হলো যে মোট গণসংখ্যা। এই মোট গণসংখ্যার অর্ধেক n/2 হচ্ছে ওই n/2। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি বা ব্যবধান, আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ এবং আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো এবং সুস্থ থাকো।